আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে নতুন আরেকটা টপিক নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ স্বাভাবিক আছো। আজকের টপিকটা হলো আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে পারি সেটা শিখব। এর আগের ভিডিওতে আমরা প্যাসিভ থেকে প্যাসিভ করছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ একটা প্যাসিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেগুলো শিখব। স্বাভাবিকভাবে এমন কিছু বাক্য আছে যেগুলো সম্ভবতই প্যাসিভ সেন্টেন্স। আমরা এই ধরনের প্যাসিভ সেন্টেন্স গুলোকেও কিভাবে অ্যাক্টিভ করতে হয় ইনশাআল্লাহ আজকের ভিডিওতে শিখব। তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা অলরেডি করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক, প্যাসিভ টু অ্যাক্টিভ। শিক্ষার্থীরা দেখো, আমি কয়েকটা স্টেপস লিখছি এখানে। একটা প্যাসিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে তার জন্য এই মাত্র 4টা স্টেপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটা যত কঠিন সেন্টেন্সই হোক না কেন সেটা আমরা ইনশাআল্লাহ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেলতে পারবো। তো দেখা যাক প্রথমে 1 নম্বর স্টেপস আমরা কি লিখছি। প্রথম স্টেপ, বাক্যের ভাগটি কর্তা খুঁজে বের করে তা লিখব। সাধারণত সেটি বা এর পরে অবজেক্ট রূপে থাকবে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে ভাগটা থাকবে সেই ভাগটা কর্তা, সেই ভাগটা কে সম্পাদন করছে এই জিনিসটা আমরা খুঁজে বের করবো। এই জিনিসটা অনেক সময় বাক্যের ভিতরে থাকতে পারে বা অনেক সময় বাক্যের বাইরে থেকেও নিয়ে আসা লাগতে পারে। তো এজন্যই লিখছি যে বাক্যের ভাগটির কর্তা খুঁজে বের করতে হবে। বাক্যের ভাগটির কর্তা বাইরে থেকেও দরকার হলে নিয়ে আসা লাগতে পারে। আচ্ছা, সাধারণত যদি বাক্যের ভিতরে থাকে তাহলে সেটা থাকবে কোথায়? সেটি থাকবে বাইরের পরে অবজেক্ট রূপে। আচ্ছা, নেক্সট স্টেপে বাক্যে যতগুলো অক্সিলারি থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, এর আগে আমার অক্সিলারি ভার্ব নিয়ে একটা ভিডিও ছিল, তো সেটা দেখে আসতে পারো। একটু অক্সিলারি ভার্ব নিয়ে সেখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে। তো এখানে ধাপটা হলো বাক্যের যতগুলো অক্সিলারি থাকবে তার মধ্যে শেষের বিটি বাদে সবগুলো লিখব। এখানে অর্থাৎ একটা বাক্যে মনে করো 3টা অক্সিলারি ভার্ব আছে, 3 ধরনের অক্সিলারি ভার্ব আছে। তো সেখানে স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সকে যদি তোমাকে প্যাসিভকে অ্যাক্টিভ করতে বলে, তাহলে স্বাভাবিকভাবে সেই সেন্টেন্সে একটা বিভাগ থাকবেই, অর্থাৎ am, is, are, was, were, been এবং being। এই কয়েকটা কোনো না কোনো একটা অবশ্যই থাকবে ওই বাক্যের মধ্যে, এবং সেটা থাকবে কোথায়? যতগুলো অক্সিলারি ভার্ব থাকবে তার সবার শেষেরটা। এখন একটা বাক্যে 3টা অক্সিলারি ভার্ব আছে, তো প্রথম 2টা ভিন্ন এবং এই 3 নম্বরটা থাকবে অবশ্যই একটা বিভাগ। তো আমরা কি করতে হবে? এই প্রথম 2টা বিভাগ লিখতে হবে এবং এই বিভাগটা বাদ দিতে হবে। আচ্ছা, 3 নম্বর স্টেপ, বাক্যরা বি এর ফর্ম অনুযায়ী মেইন ভার্ব লিখব। এখন বাক্যরা যে বিভাগটা, যে বিভাগ 3 নম্বর যে বিভাগটা বাদ দিয়েছিলাম আমরা, সেখানে সেই বিভাগটার ফর্ম ছিল ভার্ব টু, অর্থাৎ ওয়াজ কিংবা ওয়্যার। এখন আমাদের তাহলে মেইন ভার্বটাকে লিখতে হবে ভার্ব টু। এখন বাক্যরা বিভাগকে যদি দেখা যায় যে বেস ফর্ম অর্থাৎ বি, সেক্ষেত্রে আমাদেরকে মেইন ভার্বের বেস ফর্ম লিখতে হবে। আচ্ছা, 4 নম্বর স্টেপ খুবই সহজ, সাবজেক্টকে অবজেক্ট রূপে লিখব। আচ্ছা, একটু বিশেষ কিছু লেখছি এখানে, একটু পরে করতেছি। আমি এই 4টা স্টেপ ফলো করে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করার চেষ্টা করা যাক, দেখি। ফুটবল can be played by me। একটা সেন্টেন্স লিখছি, ফুটবল ক্যান বি প্লেড বাই মি। এখানে এই বাক্যের ক্ষেত্রে আমাদের ভার্ব যেটা, সেটা কর্তা খুঁজে বের করব। আমরা ধাপ করতেছি। এখানে এই বাক্যের ক্ষেত্রে ভার্ব আছে প্লেড, প্লেড মানে খেলা করা। আচ্ছা, এই খেলা করার কাজটা, বাক্যের অর্থটা হচ্ছে ফুটবল ক্যান বি প্লেড বাই মি, আমার দ্বারা, আমার কর্তৃক ফুটবল খেলা হতে পারে বা খেলা যেতে পারে বা আমি খেলতে পারি। তো এই বাক্যের যে ভার্বটা প্লেড, এই প্লেড ভার্বটি সম্পাদন করছে কে? বাক্য থেকে আমরা যদি পাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাক্য থেকে বোঝা যাচ্ছে এই খেলার কাজটা করতেছে হলো এই মি, আই। ঠিক আছে, এখন আমি কিন্তু লিখছিলাম সাধারণত সেটি বাই এর পরে অবজেক্ট রূপে থাকবে। এখানে দেখো বাই এর পরে অবজেক্ট রূপে আছে মিটা, অর্থাৎ এর সাবজেক্টিভ ফর্মটা আমাদের 1 নম্বর স্টেপে লিখতে হবে আই।
আমি লিখলাম আই, এক নম্বর স্টেপ দিলাম। 2 নম্বর স্টেপ আসা যাক। 2 নম্বর স্টেপে বলতেছে কি বাক্যে যতগুলো অক্সিলারি থাকবে তার মধ্যে শেষের বিটি বাদে সবগুলো লিখবো। এখানে অক্সিলারি আছে দুইটা, একটা হলো ক্যান মোডাল আর একটা আছে বি, এটা বি ভার্ব। এখন আমাদের বলা হয়েছিল যে যতগুলো থাকবে লাস্টের বিটা বাদ দিয়ে সবগুলো লিখবো। দেখো আমি কিন্তু বলছিলাম যে 3টাও যদি থাকে 4টাও যদি থাকে তো সবার শেষেরটা অবশ্যই একটা বি থাকা লাগবে। এখানে দেখো একটা বি আছে, সুতরাং আমরা এই বিটি বাদে আমরা শুধুমাত্র ক্যানটা এখানে লিখবো। আচ্ছা 3 নম্বর স্টেপে আসা যাক। 3 নম্বর স্টেপে বলতেছে কি বাদ পড়া বি এর ফর্ম অনুযায়ী মেইন ভার্বটি লিখবো। বাদ পড়া বিটা দিছি কি বাদ দিছি আমরা বি, এই বি ভার্বটা বাদ দিছি এবং এটা হলো বি ভার্বের বেস ফর্ম। এখন আমাদেরকে মেইন ভার্বের বেস ফর্মটা লিখতে হবে 3 নম্বর ধাপ অনুযায়ী। এটা বাদ পড়া বি এর ফর্ম অনুযায়ী, বাদ পড়া বি এর ফর্ম হলো বেস ফর্ম। আমরা তাহলে মেইন ভার্বের বেস ফর্ম লিখবো। প্লেড এর বেস হলো প্লে। আচ্ছা এরপরে সাবজেক্টকে 4 নম্বর স্টেপ, সাবজেক্টকে অবজেক্ট রূপে লিখবো। ফুটবল আছে সাবজেক্ট এবার কি ছিল, সুতরাং আমরা এখানে অবজেক্ট রূপে লিখে দেব ফুটবল। এই হয়ে গেল আমাদের স্বাভাবিকভাবে একটা অ্যাকটিভ সেন্টেন্সকে একটা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাকটিভ করে ফেললাম। ফুটবল ক্যান বি প্লেড বাই মি, এটা অ্যাকটিভ সেন্টেন্স হলো আই ক্যান প্লে ফুটবল। আচ্ছা এরপরে আসা যাক, এরপরে আরেকটা एग्जांपल আসা যাক। স্বাভাবিকভাবে এমন কিছু বাক্য আছে যেগুলো প্যাসিভেই লিখতে হয়, প্যাসিভটাই স্বাভাবিক। এই ধরনের কিছু বাক্য আমরা একটু অ্যাক্টিভ করার চেষ্টা করি। My book was stolen. আমার বইটি চুরি হয়ে গিয়েছে। কথাটার অর্থ আমার বইটি চুরি হয়েছে। আচ্ছা আমরা 1 নম্বর স্টেপটা করি। বাক্যের ভার্বের কর্তা খুঁজে বের করব। এখানে মেইন ভার্বটা হলো stolen, চুরি করা। আচ্ছা এই চুরি করার কাজটা কে করে, কে করেছে? এই বাক্য থেকে যদি আমরা প্রশ্ন করি এই বাক্যের ভিতরে কে করেছে চুরি করার কাজটা, আমরা কিন্তু কোনো উত্তর পাবো না, কারণ এই বাক্যে কে চুরি করেছে এটা কিন্তু আমরা শিওর ভাবে জানি না, এই কারণে এখানে উল্লেখ নেই। এবং এই ধরনের বাক্যগুলো স্বাভাবিকভাবে প্যাসিভেই থাকে, প্যাসিভ দিয়ে প্রকাশ করতে হয়। আচ্ছা এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্ট যেহেতু জানি না কে চুরি করেছে, এই চুরি করার কাজটা কার দ্বারা সম্পাদন হয়েছে, এই কারণে আমরা কি করতে পারি, আমরা একটা সামন ধরে নিতে পারি যে কেউ একজন। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট, এই ভার্বের কর্তা হলো সামন। আমরা 1 নম্বর স্টেপে লিখবো সামন। 2 নম্বর স্টেপে আসা যাক। বাক্যে যতগুলো অক্সিলারি থাকবে তার মধ্যে শেষের বিটি বাদে সবগুলো লিখবো। বাক্যে অক্সিলারি আছে কয়টা? এখানে বাক্যে একটা মাত্র অক্সিলারি আছে, সেটা হলো ওয়াজ। এখন আমাদের বলা ছিল বাক্যে যতগুলো থাকবে শেষের বিটা বাদে সবগুলো লিখবো। এখন একটাই মাত্র অক্সিলারি ভার্ব পাচ্ছি এবং দেখো ভালো করে খেয়াল করে এই একটা অক্সিলারি ভার্বটাই হলো বি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের করণীয় হলো ওই বিটা অবশ্যই বাদ দিতে হবে। ওই বি একটা বিভাগ যদি থাকে সেটাও বাদ দিতে হবে। সুতরাং আমাদের 2 নম্বর স্টেপে আমরা কিছুই লিখতে পারতেছি না আসলে। অর্থাৎ এই বাক্যে যেহেতু আর কোনো অক্সিলারি নাই বি ছাড়া এবং বি যেহেতু বাদ দিতেই হয়, যার কারণে আমাদের এই 2 নম্বর স্টেপটা ফাঁকা রাখতে হচ্ছে। আচ্ছা আমরা ফাঁকাই রাখলাম। 3 নম্বর স্টেপ আসলে 3 নম্বর স্টেপে বলতেছে বাদ পড়া বি এর ফর্ম অনুযায়ী মেইন ভার্বটি লিখবো। এখন বাদ দিছি আমরা ওয়াজ হলো বি এর কোন ফর্ম? ওয়াজ বি এর ভার্ব টু বা পাস্ট ফর্ম। আমরা এক্ষেত্রে মেইন ভার্বের পাস্ট ফর্মটা লিখবো স্টিল, স্টোর, স্টোরেড। এখানে স্টোরটা হলো ভার্ব টু অর্থাৎ পাস্ট, আমরা এখানে ভার্ব টুটা লিখতেছি। 4 নম্বর স্টেপ বলতেছে সাবজেক্টকে অবজেক্ট রূপে লিখবো। সাবজেক্ট ছিল মাই বুক, এখানে মাই বুকটাই অবজেক্ট রূপে হবে মাই বুক। এটা ছিল 4 নম্বর স্টেপ। কি হলো বাক্যটা? মাই বুক ওয়াজ স্টোলেন, আমার বই চুরি হয়েছে। আমরা দেখলাম যখন প্যাসিভ ছিল তখন এটা ছিল, যখন অ্যাক্টিভ করলাম তখন হলো সামওয়ান স্টোল মাই বুক, কেউ আমার বইকে চুরি করেছে। আচ্ছা এখন আসা যাক আরেকটা এক্সাম্পলে। The work was not finished by me.
একটা সেন্টেন্স লিখলাম, the work was not finished by me, কাজটি আমার কর্তৃক শেষ করা হয়নি। আচ্ছা, এই বাক্যের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ করে ফেলে আমরা বাক্যের ভার্বের কর্তা খুঁজে বের করব। এখানে বাক্যের ভার্বটা ছিল ফিনিশড, শেষ করা, কাজটি শেষ করা। এখন এই কাজটি শেষ করা কার দ্বারা সম্পাদন হচ্ছে? সম্পাদন হচ্ছে মি, আমার দ্বারা, অর্থাৎ সাবজেক্ট হবে আমি, আই। এক নম্বর স্টেপ আমরা আই করে পেলাম। দুই নম্বর স্টেপ বলতেছে কি বাক্যে যতগুলো অক্সিলারি থাকবে তার মধ্যে শেষের বিডি বাদে শব্দগুলো লিখব। এবার আসলে আমরা বক্সে কি লিখছিলাম? আমরা বক্সের ভিতরে লিখছিলাম তবে বাক্যে একটি মাত্র অক্সিলারি প্লাস নট থাকলে। দেখো এই বাক্যের ক্ষেত্রে কি হচ্ছে, এই বাক্যের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি প্রশ্ন করি বাক্যে কয়টা আছে? একটা মাত্র অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, এবং সাথে নট আছে। এখানে লেখা আছে বাক্যে একটি মাত্র অক্সিলারি প্লাস নট থাকলে, দেখো অক্সিলারি প্লাস নট আছে, একটা মাত্র অক্সিলারি এবং সাথে নট আছে। সেক্ষেত্রে কি করতে হবে? দুই নম্বর ধাপে ওই অক্সিলারি এর ফর্ম অনুযায়ী ডু প্লাস ডি প্লাস নট লিখব। দেখো তাহলে আমাদের দুই নম্বর ধাপে কিন্তু এর আগে আমরা কি করছিল, একটা মাত্র অক্সিলারি ভার্ব যখন ছিল বি ভার্ব ছিল সেটাকে বাদ দিয়েছিলাম আমরা, দুই নম্বর ধাপে ফাঁকা রাখছিলাম। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে কি ঘটবে? একটা অক্সিলারি ভার্ব আছে এবং নট আছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো দুই নম্বর ধাপ ফাঁকা রাখা যাবে না। সেই ক্ষেত্রে দুই নম্বর ধাপে ওই বি ভার্বটা অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা আছে একটা মাত্র, সেই অক্সিলারি ভার্বটা অনুযায়ী ওটা ফর্ম অনুযায়ী ডু প্লাস ডি এনে তারপরে নটটা লেখা লাগবে। যেহেতু এখানে ওয়াজ আছে, অক্সিলারি ভার্বের ভার্ব বি ভার্বের ভার্ব টু পাঁচটা আছে, সুতরাং আমাদের ডিড লিখতে হবে, কারণ ডু আর ডাজ হলো প্রেজেন্ট ভার্ব 1 এবং ডিড হলো পাস্ট ভার্ব 2। সেক্ষেত্রে আমাদের এখানে ডিড লিখতে হবে। এবং বলা ছিল কি ডু ডাজ ডি প্লাস নট লিখবো, আমরা সাথে নট লিখে দিলাম, ডিড নট। তিন নম্বর স্টেপ আসলে বাক্যটা দিয়ে ফর্ম অনুযায়ী মেইন ভার্বটি লিখবো। বাক্য করছে হলো, সরি এখানে ছিল, এখানে আমরা বক্সে ছিল এটা ও, এখানে দেখো লেখা আছে ও। তিন নম্বর ধাপে মেইন ভার্বটি এর বেস লিখবো। তখন আমরা যখন দেখবো যে বাক্যে একটা মাত্র অক্সিলারি ভার্ব আছে এবং একটা মাত্র অক্সিলারি ভার্ব আছে এবং তারপরে নট আছে, সেক্ষেত্রে আমাদের করণীয় হলো এই দুই এবং এইটি ফলো করা যাবে না, তখন আমাদের এটা ফলো করতে হবে। তখন দুই নম্বর ধাপে ওই বি ভার্বটা অনুযায়ী যে একটা মাত্র অক্সিলারি ভার্ব আছে ওই বি ভার্বটা অনুযায়ী ডু ডাজ ডি লিখতে হবে এবং নট লিখতে হবে। আর তিন নম্বর ধাপে এসে লিখতে হবে বেস ভার্বের, মেইন ভার্বের বেস লিখতে হবে। এখন এখানে মেইন ভার্বটা ছিল ফিনিশড, ফিনিশড এর বেস হলো ফিনিশ, এটা ছিল তিন নম্বর। আচ্ছা, তারপরে চার নম্বর স্টেপ আমরা এটাই ফলো করব, সাবজেক্টকে অবজেক্ট রূপে লিখব। সাবজেক্ট ছিল দা ওয়ার্ক, দা ওয়ার্কের অবজেক্ট হলো দা ওয়ার্ক, এটা ছিল আমাদের চার নম্বর স্টেপ। তো শিক্ষার্থীরা এই ছিল আমার একটা প্যাসিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় তার বিস্তারিত ব্যাখ্যা। আশা করি তোমরা অবশ্যই বুঝে উঠতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা নিচে কমেন্ট করো এবং আমার এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দাও আরো 10 জন স্টুডেন্টের মাঝে, অন্তত তারা যেন এটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।